ইরাক ও কুয়েতে আরও 230টি ড্রোন হামলা তেহরানে নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির ছেলে মোস্তফা। যুদ্ধের মধ্যে কাতারে আইআরজিসির 10 গুপ্তচরকে গ্রেফতার। চলমান সংঘাত অবিলম্বে থামানোর দাবি রাশিয়া ও চায়নার। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ছেড়েছেন 9,000 মার্কিন নাগরিক। পাকিস্তানের করাচি ও লাহোরে কর্মকর্তাদের পরিবারসহ ফেরার নির্দেশ। চীনের 14th জাতীয় গণরাজনৈতিক পরামর্শ সম্মেলন শুরু। উন্নয়নের পঞ্চবার্ষিক পরিকল্পনার খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা। এবং যুদ্ধের দামামার মধ্য দিয়ে শুরু ফিফা বিশ্বকাপের 100 দিনের ক্ষণগণনা। আয়োজক দেশ কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকতা। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনে বিশ্বে আপনাদের সঙ্গে আছে আমি নুসরাত জাহান রাকা। আয়াতুল্লাহ খামেনির পর ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন তার ছেলে মোজতবা খামেনি। হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলায় এখন পর্যন্ত ইরানে 1097 জন বেসামরিক নাগরিক নিহতের খবর পাওয়া গেছে। এদিকে স্পেন তাদের ঘাঁটি ব্যবহার করতে না দেওয়ায় দেশটির সঙ্গে বাণিজ্য বন্ধের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানে মার্কিন হামলার উদ্দেশ্য নাকচ করে দিয়ে আন্তর্জাতিক পরমাণু সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি জানিয়েছেন, তেহরানের পারমাণবিক বোমা তৈরির কোনো প্রমাণ পাওয়া যায়নি। বিস্তারিত সামির শিহাবের রিপোর্টে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে বিস্তৃত হয়েছে সংঘাত। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের পর মরণ কামড় দিতে শুরু করেছে তেহরান। এর মাঝেই দেশটির নতুন সুপ্রিম লিডার নির্বাচিত হয়েছেন খামেনির মেজ ছেলে মোস্তফা খামেনি। বিপ্লবী গার্ডের চাপে মোস্তফাকে নতুন নেতা নির্বাচিত করে অ্যাসেম্বলি অব এক্সপার্ট। বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত প্রায় 2টার দিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে যুক্তরাষ্ট্রের কনসুলেট ভবনে হামলা করে ইরান। এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স। তেহরান দাবি করে কাতারে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রাডার ব্যবস্থাও ধ্বংস করা হয়েছে। এছাড়া বাংলাদেশ সময় বুধবার ভোর 5টার দিকে ইসরায়েল লক্ষ্য করে মিসাইল নিক্ষেপ করে ইরান। আরেকদিকে কাতার, কুয়েত, আমিরাত, জর্ডান ও ইরাককে সহায়তা দিতে ভূমধ্যসাগরে রণতরী ও যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ফ্রান্স। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানান, যেসব দেশের সঙ্গে তাদের প্রতিরক্ষা চুক্তি রয়েছে সেসব দেশের পাশে দাঁড়াবেন তারা। Les États-Unis d'Amérique et Israël ont décidé। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জানিয়েছেন, প্রয়োজনে হরমুজ প্রণালী দিয়ে চলা জ্বালানিবাহী ট্যাঙ্কার জাহাজকে নিরাপত্তা দেবে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। এছাড়া জাহাজ চলাচলের জন্য নিজ প্রশাসনকে ইন্স্যুরেন্স প্রদানেরও নির্দেশ দেন তিনি। অন্যদিকে ইরানের বিপক্ষে যুদ্ধে নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেওয়ায় স্পেনের ওপর চটেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। স্প্যানিশ পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়ায় দেশটির সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করার হুমকি দেন তিনি। এছাড়া ড্রোন ও মিসাইল হামলার জবাবে ইরানে পাল্টা হামলা চালানোর কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এদিকে ইরানের যেই পারমাণবিক সক্ষমতা নিয়ে এই যুদ্ধের সূত্রপাত তা নাকচ করে দিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা। IAEA এর প্রধান রাফায়েল গ্রোসি জানিয়েছেন, ইরান পারমাণবিক বোমা তৈরি করছে এমন কোনো অকাট্য প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। সামিউল শিহাব, RTV। ইরান যুদ্ধের মধ্যে দেশটির রেভলিউশনারি গার্ড IRGC 10 গুপ্তচরকে গ্রেফতার করেছে কাতার। অন্যদিকে বাগদাদ বিমানবন্দরের কাছে মার্কিন স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই চলমান সংঘাত অবিলম্বে থামানোর দাবি জানিয়েছে রাশিয়া ও চায়না। বিস্তারিত থাকছে সামির শিহাবের রিপোর্টে। ইরান যুদ্ধের পঞ্চম দিনে এসেও এক চুলো কমেনি পাল্টাপাল্টি সংঘাত। এর মধ্যেই গোপনীয় তথ্য চুরি ও তা পাচারের অভিযোগে ইরানের রেভলিউশনারি গার্ডের 10 গুপ্তচরকে গ্রেফতার করেছে কাতার। ইসরায়েলে হামলার পর 12 হিজবুল্লাহ সদস্যকেও আটক করেছে লেবাননের সেনাবাহিনী। এদিকে হিজবুল্লাহর হামলার জবাবে লেবাননে ইসরায়েলের বিমান হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছে। এমন পরিস্থিতিতেও দক্ষিণ লেবানন সীমান্তে জোরপূর্বক বাস্তুচ্যুতির নতুন আদেশ জারি করেছে ইসরায়েল। অন্যদিকে সৌদি আরবে মার্কিন দূতাবাসে হামলার পর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA এর স্টেশনেও হামলার খবর পাওয়া গেছে। এসব হামলার জবাবে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটি।
এদিকে ইরানে অভিযান শুরুর পর এ পর্যন্ত প্রায় 2000 লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলায় একটি সাবমেরিন সহ 17টি রণতরী ধ্বংসের দাবিও করেছেন মার্কিন সেন্টকমের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার। যুদ্ধের সময় যত গড়াচ্ছে ইরানের পাল্টা আঘাত হানার সক্ষমতা কমছে বলেও দাবি করেন তিনি। তবে তেহরান দাবি করছে তাদের রয়েছে দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি। এদিকে ইরানে যুক্তরাষ্ট্রের এই হামলার আবারও প্রতিবাদ জানিয়েছে রাশিয়া ও চায়না। বুধবার পৃথক বিবৃতিতে অবিলম্বে ইরানে হামলা বন্ধের দাবি জানান চায়নার শীর্ষ কূটনৈতিক ওয়াং উ এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। সামিউল শিহাব, আরটিভি। ইরানের পাশাপাশি সংঘাত চলছে লেবাননেও। এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় দেশটিতে কমপক্ষে 50 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 3 শতাধিক। সীমান্তে আবারও রিজার্ভ ডিভিশন মোতায়েন করতে যাচ্ছে ইসরায়েল। নির্দেশ দিয়েছে গ্রাম ও শহর মিলিয়ে 16টি অঞ্চলের বাসিন্দাদের এলাকা ছাড়ার। এতে এখন পর্যন্ত বাস্তুচ্যুত হয়েছে 58,000-এর বেশি বাসিন্দা। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালিক। রাজধানী বৈরুত ও দক্ষিণ লেবাননে বিমান হামলা আরও জোরদার করেছে ইসরায়েল। এসব হামলায় বুধবারেও নিহত হয়েছে কমপক্ষে 6 জন। বিধ্বস্ত এলাকায় ধ্বংসস্তূপ থেকে হতাহতদের উদ্ধারে কাজ করছে লেবানিজ সরকার। এখন পর্যন্ত দেশটির বিভিন্ন এলাকায় কমপক্ষে 50 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 3 শতাধিক। হামলার পাশাপাশি 16টি অঞ্চলের গ্রাম ও শহর থেকে বাসিন্দাদের জোরপূর্বক বাস্তুচ্যুতির আদেশ জারি করেছে ইসরায়েল। এর মধ্যে রয়েছে মাজদাল, সেলেম, হুলা ও চাকরা এলাকা। ইসরায়েলি বিমান হামলার কারণে লেবাননে 58,000-এর বেশি বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছে বলে জানায় দেশটির সমাজ কল্যাণ মন্ত্রী হানিন সাইদ। লেবাননের ক্রমাগত বিমান হামলার পাশাপাশি দেশটির দক্ষিণ সীমান্তে স্থল অভিযানও চালাচ্ছে ইসরায়েল। গত মে মাসে যুদ্ধবিরতির পর সীমান্তের পশ্চিম এলাকা থেকে প্রত্যাহার করা রিজার্ভ ডিভিশন আবারও মোতায়েনের ঘোষণা দিয়েছে ইসরায়েল। এমনকি বিশেষ নিরাপত্তা অঞ্চল গঠনের লক্ষ্যে এরই মধ্যে লেবানন সীমান্তবর্তী জায়গা দখলের অভিযান শুরু করেছে আইডিএফ। এদিকে হিজবুল্লাহ ইসরায়েলের উপর রকেট হামলা অব্যাহত রেখেছে। বুধবার উত্তর ইসরায়েলের মেটুলা এলাকায় এই হামলার দাবি জানায় তারা। ইসরায়েলি সেনাবাহিনীও লেবানন থেকে আসা বেশ কিছু রকেট শনাক্ত করে প্রতিহত করার দাবি করেছে। এর আগে ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ অভিযান শুরুর পর 1 মার্চ ইসরায়েলের রকেট হামলা চালায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এরপরই নতুন করে সংঘাত শুরু হয় দুপক্ষের মধ্যে। চলমান সংঘাতের মাঝেই হিজবুল্লাহ সামরিক কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করেছে লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। আব্দুল মালেক, আরটিভি। চলমান সংঘাতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে নিজেদের নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানের করাচি ও লাহোর থেকে জরুরি কাজে নিযুক্ত নয় এমন কর্মীদের তাদের পরিবারসহ পাকিস্তান ত্যাগ করতে নির্দেশ দিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তর। এর আগে রোববার আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর প্রকাশের পর পাকিস্তানের মার্কিন দূতাবাসে হামলা করে বিক্ষোভকারীরা। এসব ঘটনায় বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে দেশব্যাপী অন্তত 24 জন নিহত হয়। এদিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর মধ্যপ্রাচ্য ছেড়েছেন প্রায় 9,000 মার্কিন নাগরিক। বর্তমানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আরও প্রায় 1,600 মার্কিন নাগরিক অঞ্চলটি ছাড়ার জন্য আবেদন করেছেন। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ত্রিমুখী সংঘাতে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির সরাসরি প্রভাব পড়েছে আকাশপথে। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জেরে একের পর এক ফ্লাইট বাতিল, স্থগিত ও বিলম্ব হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী। তবে অস্থিরতার মধ্যেও পরিচালিত হচ্ছে বিশেষ কিছু ফ্লাইট। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনের প্রভাবে মধ্যপ্রাচ্য জুড়ে বিমান চলাচলে দেখা দিয়েছে ব্যাপক বিপর্যয়। সংযুক্ত আরব আমিরাত থেকে সীমিত সংখ্যক ফ্লাইট ছেড়ে গেলেও অধিকাংশ গন্তব্যে ফ্লাইট বাতিল করা হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইট রেডার 24 জানাচ্ছে, পুরো অঞ্চলে প্রতিদিন 4,000-এরও বেশি ফ্লাইট বাতিল হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন লাখো যাত্রী। সংস্থার যোগাযোগ পরিচালক জানান, সংকট দীর্ঘ হলে পরিস্থিতি আরও খারাপ হবে এবং এর বড় ধরনের প্রভাব পড়বে বৈশ্বিক বিমান শিল্পে। যুক্তরাজ্যভিত্তিক বৈশ্বিক এভিয়েশন ডেটা ও বিশ্লেষণ প্রতিষ্ঠান সিরিয়াম জানায়, সোমবার সকাল পর্যন্ত কাতারগামী 79% এবং সংযুক্ত আরব আমিরাতগামী 71% ফ্লাইট বাতিল হয়েছে। পাশাপাশি ইসরায়েলগামী 81% এবং বাহরাইনগামী 92% ফ্লাইট স্থগিত রয়েছে। স্থানীয় সময় বুধবার দুপুর 2টা পর্যন্ত তাদের বেশিরভাগ সেবা স্থগিত রাখার ঘোষণা দিয়েছে আরব আমিরাতের জাতীয় বিমান সংস্থা ইতিহাদ এয়ারওয়েজ।
তবে চলমান অস্থির পরিস্থিতির মধ্যেও বিশেষ কিছু ফ্লাইট পরিচালিত হচ্ছে। ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইট রাডার 24 জানায়, ইথিহাদ এয়ারওয়েজের কিছু ফ্লাইট মস্কো, প্যারিস, কায়রো, দিল্লি ও করাচি সহ বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। এক বিবৃতিতে ইথিহাদ জানায়, আমিরাত কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এবং কঠোর নিরাপত্তা ও পরিচালনাগত অনুমোদনের ভিত্তিতে কিছু কার্গো ও প্রত্যাবাসন ফ্লাইট পরিচালিত হতে পারে, তবে নিয়মিত নির্ধারিত সব ফ্লাইট এখনও বাতিল রয়েছে। এদিকে স্থানীয় সময় সোমবার সন্ধ্যা থেকে সীমিত পরিসরে কার্যক্রম পুনরায় শুরুর কথা জানিয়েছে দুবাই কর্তৃপক্ষ। দুবাইয়ের প্রধান দুই বিমানবন্দর দুবাই এয়ারপোর্ট এবং দুবাই ওয়ার্ল্ড থেকে অল্প সংখ্যক ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হবে। দুবাই ভিত্তিক বিমান সংস্থা এমিরেটস জানায়, পূর্বে বুকিং থাকা যাত্রীদের অগ্রাধিকার ভিত্তিতে এসব ফ্লাইটে আসন দেওয়া হবে এবং যাত্রীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হবে। অন্যদিকে কাতারের আকাশসীমা বন্ধ থাকায় এ পর্যন্ত দোহা থেকে কোনো ফ্লাইট উড্ডয়ন বা অবতরণ করছে না। কাতারের জাতীয় বিমান সংস্থা কাতার এয়ারওয়েজ জানায়, কাতারের আকাশসীমা বন্ধ থাকায় সোমবার সংস্থাটির ফ্লাইট কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রয়েছে। কাতার সিভিল এভিয়েশন অথরিটি নিরাপদে আকাশসীমা পুনরায় চালুর ঘোষণা দিলে ফ্লাইট পরিচালনা শুরু হবে বলে জানায় সংস্থাটি। ইমতিয়াজ আহমেদ, RTV। দ্রুত বিজয়ের আশায় ইরানের সামরিক অভিযান শুরু করলেও প্রত্যাশিত ফল মিলছে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ড ও টানা বোমা হামলার পরেও আলোচনায় ফিরতে রাজি নয় তেহরান। ফলে যুদ্ধের লক্ষ্য ও সময়সীমা নিয়ে ওয়াশিংটনের বার্তায় দেখা দিয়েছে স্পষ্ট অস্পষ্টতা। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের প্রতিবেদনে। নিজেকে অপ্রত্যাশিত সিদ্ধান্তের নেতা হিসেবে তুলে ধরতে পছন্দ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরান ইস্যুতে নিজের অবস্থান বারবার বদলানোই স্পষ্ট করে দিচ্ছে, দ্রুত বিজয়ের যে লক্ষ্য ট্রাম্প সামনে এনেছিলেন তা এখনও অধরাই রয়ে গেছে। আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পরেও তেহরান তাৎক্ষণিক আলোচনায় ফেরার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, বরং যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা ছাড়াও বেসামরিক এলাকায় হামলা জোরদার এবং হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোতে আঘাতের হুমকি দিয়ে নিজেদের প্রতিরোধ সক্ষমতার বার্তা দিচ্ছে ইরান। ইরানের বার্তা স্পষ্ট, যুদ্ধবিরতির আগে তারা প্রতিরোধের শক্ত অবস্থান প্রতিষ্ঠা করতে চায়, আর সেখানে চ্যালেঞ্জে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প কখনো বলছেন কয়েকদিনের মধ্যেই শেষ হতে পারে যুদ্ধ, আবার কখনো 5 সপ্তাহ বা এরও বেশি সময়ের কথা বলছেন। একদিকে ইরানি জনগণের স্বাধীনতার কথা বলছেন, অন্যদিকে বর্তমান শাসন ব্যবস্থার সঙ্গেই শর্ত সাপেক্ষে সমঝোতার ইঙ্গিত দিচ্ছেন। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘমেয়াদী সংঘাতে জড়ানোর রাজনৈতিক ঝুঁকি নিতে অনাগ্রহী ট্রাম্প। অতীতেও এমনটা দেখা গেছে। ইরান যুদ্ধ দীর্ঘায়িত হওয়া মানে আরও মার্কিন সেনা হতাহত, বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা এবং আঞ্চলিক মিত্রদের নিরাপত্তা ঝুঁকি। এটি এমন এক লড়াই যার পক্ষে মার্কিন জনমত শক্ত নয়। বহু বছর ধরে নিষেধাজ্ঞা ও অভ্যন্তরীণ অস্থিরতায় দুর্বল হলেও কেবল আকাশ হামলায় ইরানের প্রতিষ্ঠিত শাসন কাঠামো ভেঙে ফেলা সহজ নয়। তবুও ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ইরানে নেতৃত্ব পরিবর্তনের পর যুক্তরাষ্ট্রপন্থী নতুন কাঠামো প্রতিষ্ঠার সম্ভাবনার কথা। কিন্তু আপাতত তেহরান আলোচনায় ফিরছে না। প্রতিরোধ ক্ষমতা না দেখালে ভবিষ্যতে নতুন অজুহাতে আবারও হামলা হতে পারে বলেই আশঙ্কা ইরানের। ট্রাম্পের দ্রুত বিজয়ের প্রত্যাশা যত ক্ষীণ হচ্ছে, ততই বেড়ে চলেছে অনিশ্চয়তা। শেষ পর্যন্ত ট্রাম্প চলমান এই সংঘাতকে নিজের কূটনৈতিক সাফল্য হিসেবে তুলে ধরতে সফল হবেন, নাকি অঞ্চল জুড়ে শুরু হবে দীর্ঘ অস্থিরতার নতুন এক অধ্যায়? সে প্রশ্নই এখন আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে। ইমতিয়াজ আহমেদ, RTV। চীনের চতুর্দশ জাতীয় গণরাজনৈতিক পরামর্শ সম্মেলন বা CPPCCর চতুর্থ অধিবেশন শুরু হয়েছে। বুধবার বেইজিংয়ে গণমহাভবনে এ অধিবেশন শুরু হয়। অনুষ্ঠানে অংশ নিয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সহ দেশের গুরুত্বপূর্ণ নেতারা। এ অধিবেশনে অর্থনীতি, সংস্কৃতি, শিক্ষা, পরিবেশ ও সম্পদ সহ 34টি মহলের 2078 জন CPPCC সদস্য অংশ নিচ্ছেন। তারা কমিটির কর্ম প্রতিবেদন ও প্রস্তাব উত্থাপনের কর্ম প্রতিবেদন শুনবেন ও তা যাচাই করবেন। এছাড়া তারা চতুর্দশ জাতীয় গণকংগ্রেসের অধিবেশনে উপস্থিত থেকে সরকারি কর্ম প্রতিবেদন ও অন্যান্য রিপোর্ট আলোচনা করবেন। পাশাপাশি তারা দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনার খসড়া প্রস্তাব নিয়েও আলোচনা করবেন।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার আবহে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে হলিউডের জনপ্রিয় পরিচালক কোয়েন্টিন ট্যারেন্টিনো ও তার স্ত্রী অভিনেত্রী ড্যানিয়েলা পিকের মৃত্যুর ভুয়া খবর। তবে জানা যায় খবরটি সম্পূর্ণ মিথ্যা। পরিচালক ও তার স্ত্রী সুস্থ আছেন। আরও জানাচ্ছেন মারজান ইরফান। হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় খবর ছড়ায় ইরানের হামলায় প্রাণ হারিয়েছেন হলিউডের জনপ্রিয় পরিচালক কোয়েন্টিন ট্যারেন্টিনো ও অভিনেত্রী ড্যানিয়েলা দম্পতি। মুহূর্তের মধ্যে সেই পোস্ট ভাইরাল হয়ে যায়। শোক বার্তাও জানাতে শুরু করেন অনেকে। তবে পরে পরিচালকের ঘনিষ্ঠ সূত্র থেকে জানানো হয় খবরটি সঠিক নয়। বহাল তবিয়তেই আছেন টরেন্টিন ও তার স্ত্রী। তাদের পরিবারের সবাই সুস্থ রয়েছেন। জানা গেছে একটি এক্স হ্যান্ডেল থেকে যাচাই বাছাই ছাড়াই এই ভুয়া খবর পোস্ট করা হয়। প্রায় 1.5 লক্ষাধিক অনুসারী থাকা সেই অ্যাকাউন্টের পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়ে। বিষয়টি মাত্রা ছাড়া হতেই নড়ে চড়ে বসে পরিচালকের টিম। আনুষ্ঠানিকভাবেই জানানো হয় পরিচালক সম্পূর্ণ সুস্থ আছেন। উল্লেখ্য, গত বছর ধরে টরেন্টিন পরিবারসহ ইসরায়েলে বসবাস করছেন। এর আগেও মধ্যপ্রাচ্যের সংঘাত প্রসঙ্গে তিনি ইসরায়েলে বসবাস নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন। জানিয়েছিলেন দেশটিকে তিনি ভালোবাসেন এবং সপরিবারে সেখানেই থাকতে চান। মারজান ইরফান, RTV। যুদ্ধের দামামার মধ্য দিয়ে ফিফা বিশ্বকাপের 100 দিনের ক্ষণগণনা শুরু হলো। মঙ্গলবার 3 আয়োজক দেশ কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই গণনা। অথচ ইরানে জুটবে নিউ ইয়র্ক, নিউ জার্সির হোস্ট কমিটির সিইও নিশ্চয়তা দিয়েছেন সর্বোচ্চ নিরাপত্তার। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় বিশ্বকাপে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। এদিকে বর্তমান পরিস্থিতি ও ট্রাম্প নীতিতে বিশ্ব আসরে ইরানের অংশগ্রহণ নিয়েও রয়েছে ধোঁয়াশা। বিস্তারিত জানাচ্ছেন রাফি আমিন। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে বিস্তৃত হয়েছে সংঘাত। হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলায় এখন পর্যন্ত ইরানে বেসামরিক নাগরিক নিহতের সংখ্যা 1000 ছাড়িয়েছে। এমন পরিস্থিতির মধ্য দিয়ে বিশ্বকাপ আয়োজকদের উৎসবের আমেজ। প্রথমবারের মতো 48 দেশ নিয়ে শুরু হতে যাওয়া ফিফা বিশ্বকাপের পর্দা উঠতে এখন 100 দিনেরও কম সময় বাকি। জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সেই বার্তাই দিয়েছে 3 আয়োজক দেশ। তবে যুদ্ধের কারণে যখন নিরাপত্তা নিয়ে উদ্বেগ সকলে, প্রশ্ন এত বড় আয়োজনে নিরাপত্তা দেওয়া কি সম্ভব? উত্তরে ফুটবল ভক্তদের আশ্বস্ত করতে চাইলেন নিউ ইয়র্ক, নিউ জার্সির হোস্ট কমিটির সিইও অ্যালেক্স ল্যাসরি। হোস্ট কমিটি হিসেবে আমাদের লক্ষ্য হলো আমাদের অঞ্চলে সারা বিশ্ব থেকে আসা মানুষদের স্বাগত জানানোর জন্য প্রস্তুত থাকা। আমরা চাই এখানে যারা আসবেন তারা যেন নিরাপদ ও সুরক্ষিত থাকার অভিজ্ঞতা পান। আমরা চাই ভক্তরা এমন এক অভিজ্ঞতা লাভ করুন যা আগে কখনো পাননি। এ সময় তিনি আরো জানান, এমন ভাবে তারা এবারের আসর আয়োজন করবে যা বিশ্ববাসী আগে কখনো দেখেনি। এটি এমন একটি বৈশ্বিক ক্রীড়া ও বিনোদন অনুষ্ঠান হতে যাচ্ছে যা পৃথিবী আগে কখনো দেখেনি। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি সারা বিশ্বের মানুষকে আমাদের অঞ্চলে স্বাগত জানানোর জন্য, যাতে তারা এই মহা আয়োজনে অংশ নিতে পারে। অবশ্য অ্যালেক্স বিশ্বের সকল মানুষকে এই আয়োজনের জন্য আমন্ত্রণ জানালেও বাস্তবতা বেশ ভিন্ন। হোয়াইট হাউসের রাজত্ব পাওয়ার আগে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন 2026 বিশ্বকাপ হবে সবার জন্য উন্মুক্ত। অথচ তিনি এখন ইরানি নাগরিকদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে রেখেছেন দেশটিতে। যদিও খেলোয়াড়দের জন্য সেটা শিথিল করার কথা বলে আসছেন তিনি, তবে গত ডিসেম্বরে বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে যোগ দিতে চাওয়া ইরানি প্রতিনিধিদের ভিসাই দেয়নি যুক্তরাষ্ট্র। অজুহাত দেওয়া হয়েছিল জাতীয় নিরাপত্তার সিদ্ধান্তর। ফলে দেশটির মাটিতে ইরান খেলবে কি না সেটাও এখন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইতোমধ্যে ইরান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট মেহেদি তাজ স্থানীয় এক সংবাদ মাধ্যমে আক্ষেপের সুরে জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের হামলার পর এই মুহূর্তে বিশ্বকাপ খেলা যথার্থ মনে করছেন না তারা। তবে বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখন দেশটির ক্রীড়া নীতি নির্ধারকদের হাতে। রাফি আমিন, RTV। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTV সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।